সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। তো বন্ধুরা, তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের যেহেতু একটা পর্যায়ক্রমিক ধারা, আমরা যখন লেনদেন শনাক্ত করার পরে তারপরে আসবে হলো আমাদের জাবেদাকরণ বা ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেনদেন শনাক্তকরণের পরে বা লেনদেন বিশ্লেষণের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবো কিভাবে? ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু সূত্র আছে বন্ধুরা, আমরা সূত্রগুলো এখানে লিখছি। এটা হলো প্রথমে আসতে হলো সম্পদ। বন্ধুরা, সম্পদ কি আমরা সেটা তো জানি। সম্পদ জাতীয় হিসাবগুলোর ক্লাস আমরা করেছি। তো সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো আমরা যদি উদাহরণ দেই এর একটা করে, তাহলে আমরা অপর পৃষ্ঠায় যাই। উদাহরণগুলো এখানে দেওয়া আছে বন্ধুরা। এখানে দেওয়া আছে যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে ১,০০০ টাকা। তো বন্ধুরা, তোমরা জানো যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি, এখানে দেওয়া আছে কি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো বন্ধুরা, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, তাহলে আসবাবপত্র ক্রয় করাই ১,০০০ টাকা আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট ১,০০০ টাকা। আর কি, আমার নগদ টাকা চলে যাচ্ছে। তোমরা জানো যে নগদ টাকা সম্পত্তি। নগদ টাকা কি সম্পত্তি না? আসবাবপত্র ক্রয় নগদ টাকা প্রদান করা হলো। এখানে যেহেতু বলা নাই যে নগদ টাকা প্রদান করা হলো, যদি নগদের কথা উল্লেখ না থাকে, তার মানে বুঝতে হবে যে নগদ টাকা প্রদান করা হয়েছে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ১,০০০ টাকা। তো বন্ধুরা, তোমরা এখন মিলাই দেখো যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, মানে আসবাবপত্র আসছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। নগদ অর্থ চলে যাচ্ছে, তাহলে নগদ সম্পত্তি কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তারপর বন্ধুরা বলছে আমরা নতুন আরেকটা হিসাব আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা নিয়ম দেখছি ডেবিট ক্রেডিট নির্ণয়ের। কি কি? সেটা হলো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো বন্ধুরা, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। যদি পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় কি, ক্রয় একটা ব্যয় জাতীয় হিসাব। তো পণ্য ক্রয় যেহেতু একটা ব্যয় জাতীয় হিসাব, তাহলে এটা কি, ব্যয় জাতীয় হিসাব। ক্রয় সবসময় কি, আমরা যখন হিসাবে শ্রেণী বিভাগ করেছি, তাহলে ক্রয় সবসময় কি পড়েছে? ব্যয় জাতীয় হিসাব। তো ব্যয় জাতীয় যেহেতু হিসাব, তো ব্যয় জাতীয় হিসাব হওয়ার কারণে আমরা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে ব্যয় হিসাব ডেবিট, মানে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু এখানে নগদ তথ্য হ্রাস পেলে, তাহলে এই সম্পত্তি হ্রাস পেলে পারে ক্রেডিট। এইভাবে এটা হলো দ্বিতীয় সূত্র। তারপর আমরা দেখছি বন্ধুরা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি হচ্ছে? মূলধন আনয়ন। আমরা জানি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব কি জাতীয় হিসাব? মূলধন জাতীয় হিসাব। তো মূলধন এখানে কি হয়েছে? মূলধন আনয়ন করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বেড়ে যাচ্ছে, তাহলে মূলধন আনয়ন করা হয়েছে কত হাজার? ৫,০০০ টাকা। তাহলে যদি আমরা হিসাব করি, তাহলে কি আছে? ব্যবসা প্রতিষ্ঠান কি পাচ্ছে? আমরা জানি মূলধন আনয়ন করা হয়েছে। মূলধন বৃদ্ধি পেলে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। তাই মালিকানা সত্ত্ব কি? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। মূলধন ক্রেডিট হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। কত? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে নগদ অর্থ পাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান কি পাচ্ছে? নগদ অর্থ পাচ্ছে। নগদ সম্পত্তি বৃদ্ধি পেলে কি? নগদ অর্থ সম্পত্তি না, সম্পত্তি এখানে বৃদ্ধি পেলে কি? ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে না? তাহলে নগদ অর্থ সম্পত্তি, তাহলে সম্পত্তি হিসাব ডেবিট। সুন্দর। সবসময় মনে রাখতে হবে যে আমি কি বলছি আর কি করছি, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কোনটা সম্পত্তি, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব। এই তিনটা, এই কয়টা বিষয়, এই পাঁচটা বিষয় যদি মাথার মধ্যে রাখা যায় যে কোনটা কি, তাহলে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ে কোনো ঝামেলা হবে না। বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মটা দেখছি হলো আয়। বন্ধুরা, তোমরা একটা বিষয় মনে রাখতে পারো সবসময়, যে সম্পদ আর ব্যয় এক। সম্পদ যদি বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয়ও বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব আবার মালিকানা সত্ত্ব আয় আর দায় এক। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আবার আয়ও বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দায়ের ক্ষেত্রেও সেম, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বন্ধুরা, তোমরা এটা দেখো, বাকিতে পণ্য ক্রয়। তো বাকিতে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, বাকিতে পণ্য ক্রয় করে আমার হলো
পাওনাদারের সংখ্যা মানে দায়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাকিতে পণ্য ক্রয় কি হয়? বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়। পাওনাদার কি? দায় জাতীয় হিসাব। দায় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় কি জাতীয় হিসাব? ক্রয় ব্যয় জাতীয় হিসাব। ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। মানে ক্রয় কেন ডেবিট হবে? ক্রয় হলো ব্যয় জাতীয় হিসাব। ব্যয় জাতীয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে কি আছে এখানে? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় জাতীয় হিসাব ডেবিট। আর এখানে কি পাচ্ছে? বাকিতে পণ্য ক্রয় করে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। পাওনাদার কি? দায়। দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পাচ্ছে, দায় জাতীয় হিসাব ক্রেডিট। বন্ধুরা আমরা এখানে দেখছি কি, দায় যেখানে বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে এখানে পাওনাদার বৃদ্ধি পেল। পাওনাদার বৃদ্ধি পাওয়ার কারণে আমরা কি করলাম? পাওনাদারকে ক্রেডিট করলাম। আর ক্রয় ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয়কে ডেবিট করলাম। তো এইভাবে বন্ধুরা তোমাদের বইয়েতে আরো বেশি সুন্দর করে আরো আমি এখানে সুন্দর করে শর্ট নোট করে তোমাদেরকে বুঝাই দিলাম। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সম্পদ আর ব্যয় এক, মালিকানা সত্ত্ব আয় আর দায় এক। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ব্যয়ও সেম। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় আর দায় সেম। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে তোমার কাজগুলো করতে হবে। আর মনে রাখতে হবে যে কোনটা আমি করছি, কোনটা কোন জাতীয় হিসাব। এই কয়টা বিষয় মাথায় রাখলে পারে অবশ্যই তোমাদের কোনো ঝামেলা হবে না। আর তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তো এই ছিল বন্ধু আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় যে ডেবিট ক্রেডিট নির্ণয়। অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।